হ্যালো, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আমি দেখলাম বেশ কয়েকদিন ধরে তোমরা কমেন্ট বক্সে বারবার বলছিলে যে থ্রিলারল্যান্ডে অনেক দিন কোনো অনুবাদ গল্প আসেনি, একটা অনুবাদ গল্প হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাক। তবে হ্যাঁ, থ্রিলারল্যান্ড যা করে সেটা গ্র্যান্ডভাবে করে। তাই তোমরা আশা করি আন্দাজ করতে পারছো যে আজকের অনুবাদক হিসাবে আমরা কাকে এনেছি। নান আদার দ্যান রাজর্ষি গুপ্ত। মনে আছে? দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, দ্য থ্রি মাস্কেটিয়ার্স, ড্র্যাকুলা কিংবা দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, যার কলম দিয়ে এই অসাধারণ সব অনুবাদ বেরিয়েছে, সেই রাজর্ষি গুপ্তকে আজকে আমরা এনেছি একটা অসাধারণ কালজয়ী গল্পের অনুবাদক হিসাবে। অ্যালজেনন ব্ল্যাকউডের লেখা দ্য ভ্যালি অব দ্য বিস্টের অনুবাদ অরণ্য দেবতা থাকছে আজকের রাজর্ষি গুপ্তর কলমে। তবে গল্প শুরুর আগে বলে দিই, আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটা, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার কাজ করে। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে হলে ডোনেট করতে পারো কমেন্ট বক্সের সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমে। আর দেরি নয়, চলো শুনি আজকের গল্প রাজর্ষি গুপ্তর অনুবাদে অরণ্য দেবতা। গভীর জঙ্গল থেকে বেরিয়েই রেড ইন্ডিয়ান ছেলেটি থমকে গেল। তার পাশে দাঁড়িয়ে পড়ল গ্রিমউড, যে তাকে কাজে লাগিয়েছে। রাইফেলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে দুজনে হতবাক হয়ে তাকিয়ে রইল তাদের সামনে নিচে সূর্যাস্তের সোনালি আলো গায়ে মেখে বিছিয়ে থাকা অরণ্য সংকুল উপত্যকার দিকে। এই দৃশ্য তারা আশা করেন। চতুর্দিক ভালো করে নিরীক্ষণ করে টুশালি হঠাৎ বলে উঠল, আজ রাতে এখানেই তাঁবু ফেলবো, পরের চিন্তা কাল করা যাবে। তার কণ্ঠস্বরে সিদ্ধান্ত নিয়ে ফেলার মতো কর্তৃত্বের সুরটা গ্রিমউডের কান এড়াল না, কিন্তু সেটাকে সে সাময়িক উত্তেজনার ফল বলেই ধরে নিল। এটাই স্বাভাবিক। গত 2 দিন ধরে যে সমস্ত পায়ের ছাপের তারা পিছু নিয়েছে, এবং একটা বিশেষ পায়ের ছাপও, সে সবই সোজা এসে পৌঁছেছে লোকচক্ষুর আড়ালে অবস্থিত এই গভীর জঙ্গলে ঢাকা উপত্যকায়। শিকার থই থই করছে এখানে। বেশ, তবে এখনই তাঁবু খাটিয়ে ফেল তুই। হুকুমের সুরে কথাগুলো বলে গ্রিমউড পড়ন্ত রোদ্দুরের আলোয় একটা মরা হেমলক গাছের গুঁড়ির ওপর বসে চামড়ার মোকাসিন খুলে বেশ করে পা দলাই মলাই করতে লাগলো। সারাদিন হাঁটাহাঁটি কম হয়নি। রাতটা এখানে কাটালে ভালো বই মন্দ হয় না। অন্য সময় হলে আরও ঘন্টা 2-এর ঘোরাঘুরি তার কাছে কোনো ব্যাপারই হতো না, কিন্তু আজ শেষ বেলার ধকলটাই পেড়ে ফেলেছে একেবারে। চোখ টানছে, শরীরের পেশিগুলো টনটনিয়ে উঠছে। এখন সামনে শিকার পড়লেও গুলি সোজা ছুটবে কিনা সন্দেহ। আরও একবার সে মহামূল্যবান শিকারটা ফসকাতে চায় না। হপ্তা 3 আগে রেড ইন্ডিয়ানরা খবর দিয়েছিল পেল্লায় মুজ হরিণের পাল নাকি ঘুরে বেড়াচ্ছে স্নো রিভার অঞ্চলে। সঙ্গে সঙ্গেই দল বেঁধে বেরিয়ে পড়েছিল গ্রিমউডের কানাডিয়ান বন্ধু আয়ারডেল, তার 2 আঁশলা চাকর, গ্রিমউড নিজে আর তার চাকর টুশালি। খবর যে মিথ্যে নয় তার প্রমাণ পেতে দেরি হলো না। রোজই প্রচুর খুঁড়ের দাগ আর লোভনীয় শিংওয়ালা জানোয়ার দেখা যেতে লাগলো, কিন্তু আরও বড় জন্তুর আশায় শিকারীরা এদের পাত্তা না দিয়ে এগিয়ে চলল। নদীর উৎসের কাছে যেখানে অনেকগুলো হ্রদ জড়িয়ে পাকিয়ে গিয়েছে, সেখানে দলটা 2 ভাগে ভাগ হয়ে 3 দিনের রসদ নিয়ে লম্বা ক্যানয়ে চড়ে দুদিকে চলে গেল। আরও গভীর অরণ্যে
তারা রেড ইন্ডিয়ানদের কাছে শোনা সেই মস্ত হরিণদের খোঁজ লাগাবে। প্রত্যাশা আর উত্তেজনার পারদ চড়ছিলই। দল ভাগ হওয়ার আগের দিনই আয়ারডেল তার জীবনের সবথেকে বড় মুজটা মারল। অ্যালাস্কান মুজের থেকেও বড় এই পশুটার মাথা। গ্রেমুডেরও শিকারের নেশা চড়ছিল। রক্ত তার এমনি টগবগিয়ে ফোটে। খুনের উন্মাদনাতেই যেন তার শিকারের আনন্দের পরিপূর্ণতা। 4 দিনের মাথায় একটা বিশাল মুজের খুরের মাপ আর পায়ের ছাপের মধ্যেকার ব্যবধান দেখে গ্রেমুডের শিরা দপদপিয়ে উঠল। এ কি রাবণে হরিণ রে বাবা! টুসালি অনেকক্ষণ মন দিয়ে খুরের ছাপগুলো দেখে মন্তব্য করল, পৃথিবীতে এর চেয়ে বড় মুজ আর নেই। তার ভাবলেশহীন লালচে মুখমণ্ডল যেন প্রাণ পেয়ে জেগে উঠল। কিন্তু সারা দিন পায়ের ছাপ ধরে পিছু নিয়েও জন্তুটার দেখা মিলল না। ওয়েলোবন আর ঝোপঝাড়ে ভরপুর একটা ছোট্ট জলা জায়গা, উপত্যকা তাকে বলা চলে না, সেইটুকুর মধ্যেই প্রাণীটা এদের ঘোল খাইয়ে দিল। কিন্তু তখনও সে তার পিছু নেওয়া মানুষগুলোর গন্ধ পায়নি। পরদিন ভোরবেলা আবার শুরু হলো পিছু ধাওয়া করা। সেই দিনই সন্ধ্যার দিকে অকস্মাৎ একটা ঝাঁকড়া উইলো ঝোপের আড়ালে এক ঝলক দেখা দিলেন মুজ প্রবর। সেদিন তার রেকর্ড ভাঙা প্রকাণ্ড মাথাটা দেখে গ্রেমুডের বুকে হাতুড়ি পিটতে লাগল। তৎক্ষণাৎ গুলি চালালো সে, কিন্তু মাটিতে পড়ে যাওয়ার বদলে হরিণটা লাফ দিয়ে পেছনের ঝোপের মধ্যে ঢুকে দৌড় মেরে মিলিয়ে গেল। গুলি সেটাকে জখম করেছে বটে, কিন্তু মারাত্মক রকমের কিছু নয়। কেন ছেড়ে ক্যাম্প করতে করতে পরের দিন দুজনে চলল জঙ্গলের আরও ভিতরে, বড় পায়ের ছাপ ধরে ধরে। রক্তের দাগও আছে, তবে সে অকিঞ্চিতকর। গুলি শিকারকে সামান্য ছুঁয়েই বেরিয়ে গেছে। এই পিছু নেওয়াটাতেই সবথেকে বেশি গায়ে গতরে লেগেছে দুজনের। এমনি করে হা ক্লান্ত হয়ে এই রাক্ষসী বেলায় এসে এরা পৌঁছেছে এই গিরিশিরার মাথায়। চেয়ে রয়েছে পদতলে পড়ে থাকা মায়াবী উপত্যকা জঙ্গলের দিকে। ওই দিকেই নেমে গিয়ে প্রকাণ্ড হরিণটা নিজেকে নিরাপদ করতে চাইছে। রেড ইন্ডিয়ানটা ঠিকই বলেছে, গ্রেমুড ভেবে দেখল, আজ রাতটা এখানে চাঙ্গা হয়ে নিয়ে কাল আবার পৃথিবীর বৃহত্তম মুজের পিছু নেওয়া যাবে পূর্ণ উদ্যমে। খাওয়া দাওয়া মেটার পর কাঠকুটোর আগুন যখন নিভু নিভু, তখনই রেড ইন্ডিয়ান ছোকরার হাবভাবের মধ্যে অস্বাভাবিকতাটা গ্রেমুড প্রথম ঠাউর করল। ঠিক কোনটা যে অস্বাভাবিক বলে তার চোখ টানল সেটা বলা মুশকিল। সে হলো তেজিয়াল পুরুষ মানুষ। তার পাহাড়ের মতো শরীর আর মাথাও একই রকম নিরেট। চারপাশ অত খেয়াল করা তার মতো মোটা চামড়ার ধাতে নেই। আরাম আর আমোদ প্রমোদের বর্ম ভেদ করতে না পারলে কোনো কিছুই গ্রেমুডের মর্মে প্রবেশ করতে পারে না। ওর জায়গায় অন্য যে কেউ থাকলেই এক লহমায় বুঝে যেত টুসালির মধ্যে ঠিক কি পরিবর্তন এসেছে। আগুন জেলে বেকন রেঁধে চা খেতে দিয়ে টুসালি যখন দুজনের বিছানার চাদর পাচ্ছে, তখন গ্রেমুড খেয়াল করল টুসালির মুখে তু শব্দটি নেই। গত ঘন্টা দেড়েকের মধ্যে, মানে ওই উপত্যকার দর্শন পাওয়া স্থক, টুসালি একটি শব্দও বলেনি। এই অস্বাভাবিক নৈশব্দ গ্রেমুড যে এখন খেয়াল করল, তার কারণ নৈশাহারের পর টুসালির থেকে জঙ্গলের গাল গল্প উপকথা শোনা তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে।
কিরে, হ্যাঁ দিয়ে গেলি নাকি রে? আগুনের ওপারে অন্ধকারের মধ্যে আবছায়া হয়ে ভেসে থাকা মুখটাকে জিজ্ঞেস করল গ্রেমুড। সে নিজেও কিছু কম ক্লান্ত নয়। এমনি সময়েই তার মেজাজ চড়ে থাকে, এখন তো আরোই বেশি। তার উপর কথাবার্তা হচ্ছে না খেয়াল করে তার মেজাজ আরও খিঁচড়ে গেছে। জিভ খসে পড়ল বুঝি? গ্রেমুডের গলা প্রায় গর্জনের মতো শোনালেও টুসালি এমন ভাবলে সেন দুর্বোধ্য মুখে তার কটমটে চোখের দিকে তাকিয়ে রইল যে গ্রেমুডের এবার অস্বস্তি হলো। আরে কথা বলিস না কেন? বল না কি হয়েছে? যাক, বলার মতো কিছু যে একটা আছে বা ঘটেছে সেটা এই হেঁড়ে মুখো ইংরেজ পুঙ্গব বুঝেছে তাহলে। কিন্তু কথাটা বুঝতে পেরে তার রাগ আরও বেড়ে গেল। টুসালি গম্ভীর চোখ মেলে নিরুত্তর দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটা ঘুরছে। টুসালি মাথা হেলিয়ে কান পেতে কি যেন শুনল। গ্রেমুডের মধ্যে রাগের ঢেউ নাচতে শুরু করেছে, কিন্তু টুসালির ওই কাঠের মতো আড়ষ্ট শরীরে মাথা হেলিয়ে শোনার ভঙ্গিটা তার স্নায়ুতে যেন আচমকা কেমন একটা ঝাঁকুনি দিল। প্রতিটা শিরা উপশিরায় যেন কাঁটা দিয়ে উঠল। এই অনুভূতি তো তার চেনা নয়। তার সারা শরীর মন যেন ঝনঝনিয়ে বলে উঠতে চাইছে সাবধান। অনুভূতিটা ভালো লাগলো না গ্রেমুডের, কিন্তু এত সব অপরিচিত আবেগের মিলিত আক্রমণে ওর যেন কেমন সব গুলিয়ে যেতে লাগলো। এক ঝটকায় উঠে বসে আগুনের ওপর ঝুঁকে পড়ে চিৎকার করে বলল, কথা বল বলছি, যা হোক কিছু বল হতভাগা। চিৎকারটা ওদের ঘিরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির মধ্যে হারিয়ে গেল। অরণ্যের অপার নৈঃশব্দ আরও নগ্নভাবে প্রকট হয়ে পড়ল। গাছগুলো স্থির, হাওয়া বইছে না, পাতা নড়ছে না। কদাচিৎ রাতচরা পাখিদের নড়াচড়ায় কাঠকুটোর টুকটাক খসখস। রাতের জঙ্গল জানান দিচ্ছে যে আগুন ঘিরে বসে থাকা মনুষ্য জগতের প্রতিনিধিদের দিকে সে লক্ষ্য রাখছে। অক্টোবরের শিরশিরে হাওয়ায় যেন দাঁত গজিয়েছে। লাল চামড়ার মানুষটা তাও উত্তর দিল না। শরীরের একটি মাংস পেশিও কাঁপল না। শুধু কান যেন আরো খাড়া হয়ে গেল তার। ওই কি শুনছিস বলবি তো হতচ্ছাড়া। টুসালি শরীর আড়ষ্ট রেখেই মাথা সোজা করল। তারপর শান্ত চোখে তার মনিবের দিকে চেয়ে বলল, কিচ্ছু শুনিনি মিস্টার গ্রিমউড। যে লোকের মেজাজ এমনি সব সময় টং হয়ে থাকে তার পক্ষে এই পরিস্থিতিতে এত সাধ্য সাধনার পর এই উত্তর রীতিমতো বাড়াবাড়ি। গ্রিমউড হলো সেই জাতের ইংরেজ যারা নিচু জাতকে সিধে রাখার ব্যাপারে কোনো আপোষ করে না। মিথ্যে বলছিস টুসালি, আমার সামনে কিন্তু মিথ্যা বলবি না। নে এবার মানে মানে বলে ফেল, কি শুনছিলি বল। বললাম তো কিছু শুনিনি সাহেব, ভাবছিলাম শুধু। বটে, তা এত মহান চিন্তা ভাবনা করে কি পাওয়া গেল শুনি? আমি যাব না। চরম অপ্রত্যাশিত উত্তরটা টুসালির মুখ থেকে ঝটকা দিয়ে বেরিয়ে গ্রিমউডকে কয়েক মুহূর্তের জন্য যেন বজ্রাহত করে ফেলল। এই সিদ্ধান্ত যে আর বদলানোর নয় তা টুসালির কণ্ঠস্বরেই মালুম। কোনো কিছু বুঝে উঠতে গ্রিমউডের একটু বেশি সময় লাগে। তার উপর অধৈর্য হয়ে পড়ে মন মেজাজ বিগড়েই ছিল। তার উপর এই গোটা ঘটনার অনর্থক বাড়াবাড়ি তার মনের মধ্যে একেবারে তালগোল পাকিয়ে দিয়েছিল।
কিন্তু শব্দগুলোর অর্থ মাথায় গেঁথে যেতে তার বেশিক্ষণ লাগলো না। আর বোধগম্য হওয়া মাত্র প্রথমেই যেটা তার মনে হলো তা হলো ঘাড় তেরামি করাটাই এদের জাত স্বভাব। এমনি এমনি এদের শিক্ষা দিয়ে সিধে করতে হয় না। যে উপত্যকায় ওই প্রকাণ্ড মুজটা নেমেছে সেখানে যাবে না বলছে টুসালি। গ্রিমউড বাক্য হারা হয়ে আগুনের ভাঁটার মতো চোখে তাকিয়ে রইল। ওটা হলো টুসালি নিজের ভাষায় কি একটা বলল, গ্রিমউড বুঝতে পারল না। কি বললে? ওটা পশু উপত্যকা মিস্টার গ্রিনউড, দ্য ভ্যালি অফ দ্য বিস্টস। অনেক কষ্টে গ্রিমউড নিজেকে সামলালো, নিজেকে বোঝালো তার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা কুসংস্কারাচ্ছন্ন রেড ইন্ডিয়ান ছাড়া আর কিচ্ছু নয়। আর গোয়ার্তুমিটা এদের স্বভাবজাত। কিন্তু যদি এ চলে যায় তবে শিকারের দফারফা। কারণ এই ঘন জঙ্গলে গাইড ছাড়া একলা শিকার করাটা মূর্খামি। তাছাড়া ওই বিশাল মুজটাকে মারলেও তার মাথাটা একা বয়ে আনা গ্রিমউডের ক্ষমতায় কুলাবে না। স্বার্থপরতা ইংরেজদের স্বভাবগত। তাই গ্রিমউড নিজেকে নিয়ন্ত্রণ করার কষ্টটুকু করবে বলেই ঠিক করল। হাজার ক্রোধ হলেও তাকে মাথায় চড়তে না দিয়ে টুসালিকে রাজি করাতেই হবে। পশু উপত্যকা? আমরা তো জন্তুই চাই, শিকার করতে হবে না? গ্রিমউডের গলায় ফাঁপা আনন্দের সুরে একটা বাচ্চাও ভুলবে না। কিন্তু তাও সে আরও ঘনিষ্ঠ হতে চাইল। কিন্তু এই পশু উপত্যকা ব্যাপারটা কি রে? ওটা ইস্টটের এলাকা সাহেব। চোখের পাতা না ফেলে টুসালি উত্তর দিতেই এ অঞ্চলের আদিম আদিবাসীদের শিকারের দেবতার নামটা গ্রিমউড চিনতে পারল। পেরে একটু নিশ্চিন্তও হল, কারণ এইবার টুসালিকে নিমরাজি করাতে আর বেশি বেগ পেতে হবে না। হাজার হোক টুসালিও ধর্মে খ্রিশ্চান। ওরে আমাদের ওই পেল্লায় মুজটা যে ওইখানেই ঢুকেছে, কাল ভোরে ওটাকে তাড়িয়ে মেরে পৃথিবীর সবচেয়ে বড় মাথাটা আমরাই পাবো। তুই বিখ্যাত হয়ে যাবি রে। তোর জাতের লোকেরা তোকে মাথায় তুলে নাচবে, সাদা চামড়ার শিকারীরা তোকে আরো পয়সা দেবে। ও নিজেকে বাঁচাতে ওখানে গেছে, আমি যাব না, কিছুতেই যাব না। গ্রিমউডের রাগ আবার মাথাচাড়া দিতে লাগলো, কিন্তু তার মধ্যেও শব্দগুলোর অদ্ভুত বাছাই ওর কান এড়ালো না। টুসালির মত যে পাল্টানোর নয় তা সে ভালোই বুঝতে পারল। আর এও বুঝল যে এখানে বল প্রয়োগে কোনো কাজ হবে না। কিন্তু কর্তৃত্ব ফলানো যার মজ্জাগত, বল প্রয়োগ করতে তার হাত নিষ্পিস করে। আর এমনিতেই পাশবিক প্রকৃতির জন্য গ্রিমউড কুখ্যাত। কিন্তু এখন সে অন্য পথ ধরল। সেটেলমেন্টে তো তুই খ্রিস্টান বলে পরিচয় দিস, আদেশ অমান্য করলে নরকে যেতে হয়, জানিস না? খ্রিস্টান আমি ছাউনিতে, এখানে আমাদের জাতের দেবতার রাজত্ব। ওই জঙ্গল উপত্যকা ইস্টটের খাস তালুক, ওখানে কোনো রেড ইন্ডিয়ান পা রাখে না। টুসালির গলা যেন পাথর। আর এতক্ষণ চেপে রাখার পর এইবার ইংরেজের রক্ত পাগলা আগুন হয়ে ধপ করে লাফিয়ে উঠল। লাথি মেরে চাদর সরিয়ে গ্রিমউড উঠে দাঁড়ালো আগুনের পাশে টুসালির মুখের সামনে। বাইরের জঙ্গল নীরব চোখে দেখতে লাগলো দুই বহিরাগতর দ্বন্দ্ব। নিশ্চল টুসালির হাবভাব দেখে মনে হলো গোয়ার ইংরেজের থেকে শারীরিক আক্রমণই সে প্রত্যাশা করেছে। কিন্তু তাও যখন সে আবার মুখ খুলল তখন মনে হলো তার গলায় ভয়ের চিহ্ন মাত্র নেই। সাহেব তুমি একা যাও।
তোকে পয়সা দিই না আমি? আমার কথায় চলবি তুই, বুঝলি? তোর নিজের মর্জি মাফিক নয়। আমি যাব না। ভিতরের জন্তুটাকে আর শিকল পরিয়ে রাখতে পারল না গ্রেমউড। এক কথা বড় বেশিবার তুই বলিস কিন্তু টুসালি, বলে টুসালির নাকের ওপর একটা ঘুষি বসিয়ে দিল সে। মাটিতে আছড়ে পড়ে হাঁটু গেড়ে বসার চেষ্টা করল টুসালি। তারপর গড়িয়ে গিয়ে আগুনের ধারে গুটিসুটি মেরে বসল। তার চোখ কিন্তু গ্রেমউডের থেকে সরে। এবার এবার আমার কথা শুনবি নাকি আরো চাই? মুখ ফেটে রক্ত ঝরছে টুসালির। তার মধ্যে দিয়েই ঘর ঘরে উত্তর এলো, আমি যাব না। ওটা স্টটের রাজত্ব। স্টট দেখছে আমাদের, আর তোমাকে দেখছে। শেষ কথাগুলো বলার সময় তার গলাটা কেমন যেন ফিসফিসে ভুতুড়ে শোনাল। গ্রেমউডের হাত আবার আঘাত করতে উঠেছিল, কিন্তু থমকে গেল। কেন যে এমনটা হলো গ্রেমউড নিজেই জানে না। নিজের চণ্ডাল রাগকে সে বিশ্বাস করে না। হয়তো টুসালিকে না মেরে তার তেষ্টা মিটত না। তার শুভবুদ্ধি খুনের দায় থেকে তাকে বাঁচিয়ে দিত। কিন্তু এই যন্ত্রণার মধ্যেও অকুত ভয় টুসালির অনর মনোভাব আর জলজলে চোখের ভিতরেও থামিয়ে দেওয়ার মতো কিছু একটা ছিল। আর ওই বিশেষ করে তোমাকে দেখছে কথাটা যেন তার আক্রমণের মাথায় ডাঙসের বাড়ি মারল। কি যে হলো গ্রেমউড বুঝল না। কেবল একটা অবর্ণনীয় সমীহ জাগল তার সারা অস্তিত্ব জুড়ে। হঠাৎই খেয়াল হলো চারিদিকের গিলে খেতে আসা অরণ্যানী নিঃশব্দে ওর চিৎকার চেঁচামেচি শুনছে, ওর খুনে মেজাজের নীরব সাক্ষী হয়ে থাকছে। অজান্তেই ওর হাতের মুঠি খুলে গেল। সে অবাক হয়ে শুনল নিজের শান্ত হয়ে আসা গলাটা। দেখ, তোকে আর একটা সুযোগ কিন্তু আমি দেব। আজ রাতটা তুই চিন্তা ভাবনা কর, কথাবার্তা যা বলার বলে নে। তোর ওই আদিম দেবতার নামটা যেন গ্রেমউডের ঠোঁটের পিছনে এসে আটকে গেল। আর একটাও কথা না বাড়িয়ে পাশ ফিরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। সারাদিনের অসহ্য ক্লান্তি উত্তেজনার পরে ঘুমিয়ে পড়তে তার 10 মিনিটও লাগল না। অরণ্যের আদিম অধিবাসীটি আগুনের ধারে কুঁকড়ে বসে রইল। তাকে ঘিরে এই অরণ্যের রাত চড়া জীবন হাজার হাজার বছর ধরে যেমন চলে এসেছে তেমনি অবিচ্ছিন্ন চলতে লাগলো। এই অরণ্যেরই সন্তান টুসালি, সতর্ক, নীরব। জঙ্গল তাকে শিখিয়েছে নিজের হাল হদিশ আর নিঃসারে চলাফেরা করা। একটা বন্য প্রাণীর মতোই পা টিপে টিপে সে পাশের ঝোপঝাড়ের দিকে এগোতে লাগলো। তার প্রতিটি অঙ্গ সঞ্চালন মাপা, নিঃশ্বাস গুনে গুনে পড়ছে। আকাশের তারারা আর ঠান্ডা বাতাস সব দেখল, কিন্তু চুপ করে রইল। তারা বিশ্বাসঘাতক নয়। গাছের ফাঁক দিয়ে ভোরের প্রথম আলো এসে পড়ল নেভা অগ্নিকুণ্ডের ছাই আর তার পাশে পড়ে থাকা চাদর ঢাকা লম্বা চওড়া দেহটার ওপর। দেহটা কেঁপে উঠল শুধু একটু। শুধু কি ভোরের হাওয়ায়? না, স্বপ্নও যেন সে দেখছে। আধো ঘুমে সে দেখল একটা অবয়ব। তার হাতে ওটা কি? একটা মূর্তির মতো খোদাই করা ছোট্ট কাঠের টুকরো না? এই জিনিসটা ঘুমন্ত দেহখানার হাতে গুঁজে দিয়ে
অবয়বটা ফিসফিসিয়ে বলল, এটা ধরো, এটা ইষ্টট দেবতার মূর্তি। উপত্যকায় তোমার সাদা দেবতারা সবাই তোমায় ছেড়ে যাবে, তখন ইষ্টটকে ডেকো। যদি তোমার সাহস থাকে ইষ্টটকে ডেকো। তারপর অবয়বটা ধূসর সবুজ কুয়াশা মাখা অরণ্যের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঘুম ভেঙে গ্রেমুডের মাথা আবার গরম হয়ে গেল। আগুন জ্বলছে না, চা তৈরি নেই, আর হতচ্ছাড়া রেড ইন্ডিয়ানটাও নেই। ঠান্ডার মধ্যে অনেক সাধ্য সাধনায় আগুন জেলে চা বানিয়ে খাবার পর মাথাটা পরিষ্কার হলে সমস্যার পূর্ণ রূপটা গ্রেমোডের চোখের সামনে ফুটে উঠল। তার গাইড রাত্রিবেলা তাকে ফেলে পালিয়েছে। মারধর আর কুসংস্কারের যুগপৎ আক্রমণেই হবে বোধহয়। তবে ঘোর বাস্তব হলো এই যে সে এখন এই জঙ্গলে একেবারে একা। ঘোর বাস্তবের বাইরে গ্রেমউড কিছু বোঝে না, কল্পনা শক্তি তার নেই, আর সেসবের ধারও সে ধারে না। খ্যাঁচড়ানো মেজাজে চাদর গোটাচ্ছিল যখন সে, তখন একটা কাঠের টুকরো হাতে ঠেকল তার। সেটা ফেলেই দিতে যাচ্ছিল, কিন্তু সেটার অদ্ভুত আকৃতির দিকে নজর পড়তেই আর ফেলতে পারল না। স্মৃতিপটে ভোর রাতের স্বপ্নটা হুড়মুড়িয়ে ভেসে উঠল। তবে কি সেটা স্বপ্ন ছিল না? কাঠের টুকরোটা কেমন মূর্তির মতো খোদাই করা, তবে তো স্বপ্ন নয়। তুষালি চলে গেছে, কিন্তু বিশ্বস্ত অরণ্যচারী অসভ্যের নিজস্ব নীতিবোধে মনিবের নিরাপত্তার ব্যবস্থাও করতে চেয়েছে। কি মনে হতে মৃদু হেসে গ্রেমউড ছোট্ট কাঠটা বেল্টে গুঁজে নিল। বিড়বিড় করে বলল, কখন কোথায় কি হয়? জঙ্গলে একলা গাইডহীন গ্রেমউড পরিস্থিতি খতিয়ে দেখতে বসল। কি করবে সে? তার জায়গায় যে কোনো দুর্বল চিত্ত লোক থাকলে জঙ্গলে পথ হারিয়ে হাতড়ে মরার ভয়ে সুরসুর করে যে রাস্তায় এসেছিল সেই রাস্তাই আবার ধরত। কিন্তু গ্রেমউড অন্য ধাতুতে তৈরি। বিপদে হাল ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। সে জেদি, একরোখা এবং সর্বোপরি খেলোয়াড় শিকারী। তার চরিত্রের দোষগুলোই গুণ হয়ে দেখা দিল এখন। ব্রেকফাস্ট সেরে রসদ বেঁধে সে পা বাড়াল রহস্যময় পশু উপত্যকার দিকে। সকালবেলার ঝলমলে আলোয় জায়গাটা যেন মায়ালোকে পরিণত হয়েছে। গ্রেমউড খেয়াল করল না সে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে তার পেছনের গাছগুলো সরে এসে বন্ধ করে দিচ্ছে পেছনের পথ। যেন কোনো এক মায়ার টানে গ্রেমউড এগিয়ে চলল। প্রকাণ্ড মুজটাকে সে মারবেই, আর এই ঝলমলে সূর্যালোকে তার চিহ্ন অনায়াসেই গ্রেমউডের চোখে পড়তে লাগল। ওই যে ওইখানে পড়ে আছে প্রাণীটার বিষ্ঠা, পাতায় লেগে আছে রক্ত। গ্রেমউড বুঝতেও পারল না তার অনিচ্ছা সত্ত্বেও এই অরণ্য তাকে নেশাগ্রস্ত করে ফেলেছে। স্প্রুস, হেমলক, মহিরুহের দল আকাশ ছুঁতে চাইছে। তাদের মাথার ওপর দিয়ে উঁকি মারা সুবিশাল সুউচ্চ গ্রানাইটের কালো পাহাড়গুলোর ওপর সূর্যের আলো পিছলে
সোনা ঝলসাচ্ছে। কি অদ্ভুত সৌন্দর্য! সে যেমন ভেবেছিল এই উপত্যকার অরণ্য তার চেয়েও গভীর, বিপুল, গম্ভীর। নিজের অজ্ঞাতেই গ্রেমউডের বড় নিশ্চিন্ত বোধ হতে লাগলো। একবার এখানে লুকিয়ে পড়লে তো বেশ শান্তি, অসীম শান্তি, একলা থাকার গভীর প্রশান্তি। জীবনে প্রথম গ্রেমউডের ভোঁতা মনে প্রকৃতির সৌন্দর্যের আবেদন পৌঁছালো। আর সে আশ্চর্য হয়ে খেয়াল করল সে আবেদনের মধ্যে একটা প্রাণ ঠান্ডা করা আরাম আছে। তার মতো নিরেট মানুষের কাছে এই অনুভূতি একেবারে নতুন, কিন্তু এই অনুভূতি ধীরে ধীরে তার চেতনাকে ছেয়ে ফেলতে লাগলো, তাকে পেয়ে বসতে লাগলো। কখন যে তার শিকারের পিছু নেওয়ার উত্তেজনা উপত্যকার সৌন্দর্য আস্বাদনে বদলে গেছে গ্রেমউড টেরও পেল না। রক্তমাখা পায়ের ছাপ ধরে দৌড়, জানোয়ার দেখা মাত্র বন্দুক তুলে গুলি ছোঁড়ার উন্মাদনা, শিকারের শরীরটা লুটিয়ে পড়তে দেখার লালসা, হাড় ভাঙা অভিযানের পর সাফল্য, এইসব কি? এইসবের কি সত্যি কোনো অর্থ আছে? সত্যি শুধু এই উপত্যকার অরণ্য, যার মিষ্টি সোঁদা হাওয়া তাকে বুকে টেনে স্বাগত জানাচ্ছে। কিন্তু এত সব কিছু গ্রেমউড বুঝতে পারল না। এ এক অদ্ভুত অপার্থিব পরিবর্তন, কিন্তু গ্রেমউডের কাছে তা অদ্ভুত বা অপার্থিব ঠেকল না একেবারে। জোরালো ধাক্কা না হলে গ্রেমউডের মনের মোটা চামড়া ভেদ করে তার মর্মস্থলে কম্পন তুলতে পারে না। আর তেমন কোনো নারকীয় আঘাত এখনো পর্যন্ত আসেনি। কেমন একটা আলগা আলস্য যেন তাকে জড়িয়ে ধরতে লাগলো। অথচ হরিণটার নাগাল যে সে প্রায় পেয়েই গেছে তাতে কোনো সন্দেহ নেই। বিষ্ঠার পরিমাণ বেড়েছে, রক্তের চিহ্ন ছড়িয়ে রয়েছে ইতিউতি। হয়তো ওখানে মাটিতে তার বিশ্রাম নেওয়ার চিহ্ন। ওই কচি ডালটা ভেঙে খেয়েছে একটু আগেই, মুজটা ধারে কাছেই আছে। এক্ষুনি যে কোনো মুহূর্তেই বিশাল কলেবর নিয়ে বন্দুকের ডগায় আত্মপ্রকাশ করতে পারে। ঠিক তখন গ্রেমউড নিজের মধ্যেকার আলসে পরিবর্তনটা খেয়াল করল। আর এও খেয়াল করল যে মুজটা আর সাবধানতা অবলম্বন করছেন। মুজের আত্মরক্ষার উপায় হলো তার প্রখর ঘ্রাণ শক্তি। হাওয়া গ্রেমউডের পিছন থেকে বইছে, অর্থাৎ মুজটা তার গন্ধ নিশ্চয়ই পাচ্ছে। তাও জন্তুটা শিকারীর আগমনকে পাত্তা দিচ্ছে না। এ তো অস্বাভাবিক। মুজটা ভয় পাচ্ছে না, আর তার নিজের মধ্যেও, এমনকি তার চারপাশেও। এ কি পরিবর্তন! হরিণটার পিছু পিছু সে ঘন্টা দুয়েক ঘুরেছে। প্রায় 800,000 ফিট নেমে এখন যেখানে পৌঁছেছে সেটা সিলভার বার্চ, সুমাক আর ম্যাপলের মতো রংবাহারি গাছের রঙে চোখ ঝলসানো একটা খোলা পার্কের মতো জায়গা। মাঝখান দিয়ে একটা ঝর্ণা ধারা ফেনা তুলে নাচতে নাচতে আরো 1000 ফিট নিচে উপত্যকার মাঝের দিকে ছুটে গেছে। হয়তো ওই ঝুলন্ত পাথরগুলোর নিচে জলাশয়ে মুজটা জল খেয়েছে, গা এলিয়ে
বিশ্রামও নিয়েছে। পাড়ের কাদায় খুরের ছাপ স্পষ্ট। ঝুঁকে পড়ে সেগুলো পরীক্ষা করে গ্রিমউড বোঝার চেষ্টা করল হরিণটা কোন দিকে গিয়ে থাকতে পারে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে চোখ তুলতেই 20 গজ দূরে দাঁড়িয়ে থাকা মুজটার সঙ্গে গ্রিমউডের চোখাচোখি হয়ে গেল। আশ্চর্য, সে তো প্রায় মিনিট 10 এখানেই দাঁড়িয়ে আছে, ঘুরে ফিরে দেখছে। তার মানে মুজটা এতক্ষণ নিশ্চিন্তে জলপান করছিল। ওর উপস্থিতি জেনেও ওকে ভয় না পেয়ে। আশ্চর্য, এই নারকীয় ধাক্কাটা যেন শটান গ্রিমউডের বুকে বিঁধল। সেকেন্ড, মিনিট, ঘন্টা সময়ের হিসাব কে রাখে? গ্রিমউড স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। শ্বাস চলাচল প্রায় বন্ধ। সে কি দিবা স্বপ্ন দেখছে? প্রকাণ্ড সুন্দর একটা মদ্দা মুজ, বিরাট আকায় প্রাণীটা মাথা নামিয়ে ঘাড় বেঁকিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। প্রকাণ্ড মাথাটা ঝুলছে যেন ইংল্যান্ডের কোনো শৌখিন দেওয়ালে। পাহাড়ের মতো কাঁধ দুটো ঢালু হয়ে নেমে গেছে সরু কোমর আর শক্তিশালী দাব নাই। গ্রিমউড স্বপ্নেও কখনো ভাবেনি কোনো হরিণের শিং সমেত মাথাটা এতটা বড় আর সুগঠিত হতে পারে। চকিতে গ্রিমউডের মনে হলো লোকে বুঝি সত্যিই বলে এটাই পৃথিবীর বৃহত্তম মুজ, মহামৃগ। অবাক কাণ্ড এই যে তাও গ্রিমউড গুলি ছুঁড়ল না, ছোঁড়ার ইচ্ছেই হলো না তার। খুনের নেশা তার রক্তকে চলকে তুলল না। সে নেশা বোধহয় বিদায় নিয়েছে তার রক্ত থেকে। বন্দুক তুলে নিশানা করে গুলি ছোঁড়া যেন কোনো বিস্তৃত অসম্ভব দেশের কথা। কতক্ষণ যে মানুষ আর হরিণ প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইল পরস্পরের দিকে চেয়ে, কে জানে। তারপর এক সময় গ্রিমউডের হাত থেকে তার রাইফেলটা পাশের শ্যাওলা মাটিতে থপ শব্দ করে খসে পড়ল। আর তখনই সেই শব্দের অভিঘাতেই কিনা কে জানে সেই মহামৃগ চওড়া কাঁধ তুলিয়ে সামনের পা ফেলল, যেন একটা বিরাট পালতোলা জাহাজ বাতাসের ভরে এগিয়ে এলো গ্রিমউডের দিকে। মাথা নামিয়ে বন্দুকটা শুঁকল একবার প্রকাণ্ড জন্তুটা। গ্রিমউডের চোখের ঠিক সামনে বিশাল ডালপালা মেলা শিং জোড়া। তার মনে হলো মাথাটায় একবার হাত বুলিয়ে দেয়। আর তৎক্ষণাৎ একটা জিনিস লক্ষ্য করে গ্রিমউড বুকে এক ঝলক বেদনা অনুভব করল। হরিণের বাঁ কাঁধে একটা গভীর ক্ষতস্থান, রক্ত চুইয়ে সেখানকার লোমগুলো জট পাকিয়ে গেছে। আবার মাথা তুলল মুজটা, নাক বাড়িয়ে একটা ঘোঁত শব্দ তুলে বাতাস শুকল। সেই শব্দেই চটকা ভেঙে গ্রিমউডের বিশ্বাস হলো যে সে স্বপ্ন দেখছে না। ঝকঝকে নির্ভয় চোখ তুলে মহামৃগ একবার গ্রিমউডের মুখের দিকে তাকালো। তারপর পিছন ফিরে দ্রুত গতি বাড়িয়ে পার্কের মধ্যে দিয়ে ঝোপঝাড়ের ভিতর মিলিয়ে গেল। গ্রিমউডের মাংসপেশি যেন গলে জল হয়ে যেতে লাগল। তার পা আর দেহের ভার বইতে পারল না। সভ্য ইংরেজ লুটিয়ে পড়ল জঙ্গলের বুকে।
অনেকক্ষণ পর আড়মোড়া ভেঙে হাই তুলে যখন গ্রেমোড উঠে বসল, তখন গোধূলি বেলায় গাছের ছায়ারা লম্বা হয়ে পশ্চিম থেকে পূবে ছড়িয়ে পড়েছে। বেজায় ঘুমিয়ে উঠে মারাত্মক খিদে পেল ওর। জামার পকেটে রয়েছে শুকনো মাংস, চিনি, চা, দেশলাই, আর তার সর্বক্ষণের সঙ্গী সব কাজের কাজই পাত্রখানা তো রয়েইছে। একটু জল গরম করে চাটা খেলে হয়, ভাবাই সার। ভাবনাকে কাজে পরিণত করার কোনো ইচ্ছেই দেখা গেল না ওর মধ্যে। বসে বসে ও ভাবতে লাগলো। কি ভাবতে লাগলো? আকাশ পাতাল। কি যায় আসে প্রশ্নে আর উত্তরে? প্রশ্ন আর উত্তরগুলো এক জায়গায় স্থির হয়ে না দাঁড়িয়ে ছবির মতো ওর মনে ভেসে বেড়াতে লাগলো, আর ও তাদেরকে দাঁড় করাতেও চাইল না। ও কে? এই জায়গাটা যে পশু উপত্যকা সেটাও জানে, কিন্তু ও এখানে কেন এসেছে? এখানে ও কি করছে? তোর কি হবে সব উত্তর দিয়ে? গ্রেমউড খুব আনন্দ আর শান্তিতে আছে এখানে, নির্ভয়ে আছে। চারিদিকে চোখ ফেরাতেই মানুষের নাগালের বাইরের এই মহাবনের গাম্ভীর্য ওকে মন্ত্রমুগ্ধ করল। অপার্থিব নৈঃশব্দ ভেদ করে শুধু নদীর কুলকুল আর হাওয়ার শনশন শোনা যাচ্ছে। ওকে ঘিরে দেওয়াল তুলে দাঁড়িয়ে থাকা গগনচুম্বী মহাদ্রুমেদের মাথার ওপরে নির্মেঘ আকাশপটে কমলা, গোলাপি, বেগুনির পর্দা পাল্টে পাল্টে যাচ্ছে। সেই মায়াবী রঙের ক্যানভাসের বুকে ওই উঁচুতে উড়ে বেড়াচ্ছে শকুনেরা। একটু পরেই পেঁচারা ডাকতে শুরু করল। সন্ধ্যা নেমে এসে কালো চাদরে ঢেকে দিল চরাচর। লক্ষ লক্ষ তারার দল শুধু মিটমিটিয়ে চেয়ে রইল নীরব দর্শক হয়ে। মাটির উপর লম্বা মতো কি যেন একটা জিনিস ঝিকিয়ে উঠল, একটা মসৃণ পালিশ করা ধাতব দণ্ড, ওর রাইফেল। বন্দুকটা দেখে ওর মনের মধ্যে কি যেন একটা অনুভূতি লাফিয়ে উঠল। ওর চেনা চেনা লাগলেও চিনতে পারল না। অনুভূতিটা আস্তে আস্তে মনের মধ্যে পাক খেয়ে ডুবে গেল। গ্রেমউড আত্মভোলার মতোই বিড় বিড় করে কয়েকবার আমি বলল, কিন্তু বাক্যটা শেষ করতে পারল না কোনোভাবেই। কথাগুলো যেন হাওয়ার মধ্যে থেকে ওকে হাত নেড়ে যাচ্ছে। কি যেন বলতে চাইছে, সব গুলিয়ে যাচ্ছে, ধাঁধিয়ে যাচ্ছে। ওর নিজের নামই বাকি। আমি এখন আমি পশু উপত্যকায় আছি। অস্ফুট স্বরে বলা কথাগুলো গ্রেমউডের নিজের কানেই গেল কিনা সন্দেহ, কিন্তু যে কথাগুলো ও হাতড়াচ্ছিল এগুলো তা নয়। অথচ এই একটাই স্পষ্ট ধারণা ওর চেতনার জলে ভেসে আছে। পশু উপত্যকার নামটার মধ্যে যেন কোনো এক প্রাচীন বন্ধুত্ব লুকিয়ে আছে। কত প্রাচীন, কিসের বন্ধুত্ব খেয়াল পড়ছে না ওর, কিন্তু বড় উষ্ণতা, বড় আরামের ওম আছে এই নামটার মধ্যে। নড়বড় করে উঠে দাঁড়িয়ে দু পা এগিয়ে গিয়ে ভালো করে দেখবে বলে বন্দুকটা হাতে তুলে নিল সে। আর নেওয়া মাত্রই
একটা ভয়ের শিরশিরানি ওর পেটের ভিতর থেকে পাক খেয়ে চরম ঘৃণা আর আতঙ্কের বিস্ফোরণ ঘটাল। থরথর করে কাঁপতে লাগলো গ্রিমউড। এই অজানা ঘৃণা মিশ্রিত ভয়ে তার একেবারেই অচেনা। কি যে হলো! গ্রিমউড বন্দুকটা দু হাতে তুলে ধরে গায়ের সব শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিল সেটাকে। সামনে দিয়ে ঝরঝরিয়ে বয়ে চলা নদীর জলে ডুবে গেল সেটা। আর ঠিক তখনই গ্রিমউডের কয়েক গজ দূরে নদী তীরের ঝোপঝাড় ভেঙে বেরিয়ে এলো একটা প্রকাণ্ড গ্রিজলি ভালুক। ভালুকটা যে ঝপাস শব্দে চমকে গিয়েই বেরিয়ে এসেছে তাতে সন্দেহ নেই। নদীর দিকে একটু তাকিয়ে থাকার পর সেটা গ্রিমউডকে খেয়াল করল। তারপর কৌতূহল ভরে একটু একটু করে এগিয়ে এসে ওর এত সামনে দাঁড়ালো যে চাইলে তার লোমগুলো ছোঁয়া যায়। বিরাট জন্তুটা সময় নিয়ে গ্রিমউডকে আগা পাঁচতলা নিরীক্ষণ করল, শুঁকল, ঠিক যেমন মুজটা করেছিল। পিছনের পায়ে দাঁড়িয়ে উঠে হাঁ করে গ্রিমউডের মুখে কি জানি দেখল। তার মুখের মধ্যে লকলকে লাল জিভ, ধারালো দাঁতের সারি গ্রিমউড স্পষ্ট দেখল। নিজের মুখের মধ্যে প্রাণীটার দুর্গন্ধ নিঃশ্বাস অনুভব করল। কিন্তু আশ্চর্য, একটু ভয় করল না ওর। ভাল্লুকটা গলার মধ্যে একটা ঘর ঘর শব্দ তুলে দু পা থেকে আবার চার পায়ে ফিরে এলো। আওয়াজটার মধ্যে কোনো রকম আক্রোশের ছায়া নেই। তারপরেই শটান পেছন ফিরে আবার নদীর ধারে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। প্রাণীটাকে গ্রিমউডের দুর্বোধ্য ঠেকেছে, কিন্তু শত্রু বলে মনে হয়নি। এদের কখনো কেউ শিকার করেনি, এরা এরা কখনো কখনো দেখেনি। যে শব্দটা গ্রিমউড খুঁজে পেতে চাইল সেটা হলো মানুষ, কিন্তু শব্দটা ধরা দিল না। ওই কথাগুলো ওর মনের ওপর দিয়ে ভেসে গেল, কিন্তু তাদের অর্থ পরিষ্কার হলো না ওর কাছে। অথচ অর্থ তাদের আছে, ঠিক যেমন ওর মনের মধ্যে ডুবতে ভাসতে থাকা অনুভূতিগুলোর অর্থ আছে। কোনো বিস্তৃত অতীতে যেন এই সবেরই অর্থ সে জানত, চিনত এই শব্দ আর তার অনুভূতিদের। কিন্তু সে কোন গত জন্মের কথা, কি এদের অর্থ, কোথায় এদের উৎপত্তি? কেমন যেন মনে হচ্ছে সহস্র আলোকবর্ষ দূরে এই কথা, চিন্তা আবেগের অবস্থান হলেও এরা উঠে আসছে ওরই রক্ত মাংস স্নায়ুতন্ত্রীর সমস্ত চেতন অবচেতন গভীর তলদেশ ফুঁড়ে। মনে করা, চিন্তা ভাবনা এসব বড় ক্লান্তিকর, তার চেয়ে অনুভব করা সহজ। আর ভাবতে পারল না সে। অনুভূতির ঢেউ উঠে মনের আর সব কিছুকে ডুবিয়ে দিল। যখন ওর গায়ে বিপুল দেহি ভালুকটার লোমের ঘষা লাগছিল, তার কটু নিঃশ্বাস ওর নাক জ্বালিয়ে দিয়েছিল, তখনও ওর একটা স্নায়ু কেঁপে ওঠেনি। কিন্তু তবুও ওর মনের পিছনে একটা পাগলা ঘন্টি বেজে উঠেছিল। বিপদ আসছে, বিপদ এখানে নয়, অন্য কোথাও। কোথাও একটা খুব সন্তর্পণে নিষ্ঠুর প্রাণঘাতী আক্রমণের তীর শানানো হচ্ছে তার বিরুদ্ধে। শুধু সেই নয়, যে প্রাণীগুলো তাকে দেখে শুঁকে ছেড়ে দিয়ে নির্ভয়ে বিচরণ করতে লাগলো, তাদের মাথার উপরেও নিখুঁত আক্রমণের মেঘ ঘনিয়ে আসছে। কিন্তু সে বিপদের
আনন্দে, আরামে, শান্তিতে স্বেচ্ছা বিহার করছে। এখানে কাউকে আর চোখে সতর্ক দৃষ্টি ফেলতে হয় না, শত্রুর ভয়ে কান খাড়া রাখতে হয় না, নাক তুলে বিপদের গন্ধ শুনতে হয় না। এই সব কিছুই গ্রেমউড অনুভব করল, তাকে চিন্তা করে বুঝতে হলো না। হঠাৎ ওর খুব খিদে আর তেষ্টা পেল। এবারে আর না উঠে উপায় নেই। জলের পাত্রটা পড়ে আছে সামনে মাটিতে, আর ওর হাতে ধরা আছে ধাতব দেশলাই বাক্সটা। কিছু শুকনো কাঠকুটো জড়ো করে আগুন ধরাতে গেল গ্রেমউড, আর সেটা করতে গিয়েই যেন প্রবল ধাক্কা পেয়ে 3 হাত পিছিয়ে এলো। এই প্রথম নিজের মনের মধ্যে প্রাণান্তকর ভয়ের ছায়া দেখতে পেল গ্রেমউড। আগুন, আগুন জিনিসটা কি? চরম অসম্ভব মনে হলেও এটাই সত্যি যে গ্রেমউড আগুনকে ভয় পাচ্ছে। আগুনের কথা ভেবেই অনামি আতঙ্কে কুঁকড়ে যাচ্ছে, ওর বমি আসছে। এই দেশলাই বাক্সটাও রাইফেলের মতোই দূরে ছুঁড়ে ফেলে দিল সে। গোধূলি সোনালি আলোয় ঝিকমিকিয়ে উঠে শূন্যে একটা অর্ধবৃত্ত এঁকে বাক্সটা জলস্রোতের মধ্যে পড়েই টুপ করে ডুবে গেল। গ্রেমউডের চোখ পড়ল তার পায়ের কাছে পড়ে থাকা পাত্রটার উপর। এটা দিয়ে ওর কোনো কাজ হবে না। পাশের ওই কালচে গুঁড়ো গুঁড়ো শুকনো জিনিসটা জলে দিয়ে ফোটানোর কথা ছিল এগুলো, কিন্তু ওগুলো দিয়েই বা কী হবে? এই বস্তুগুলো দেখে ওর ভয় বা ঘৃণা কোনোটাই হলো না। ও তো এগুলোকে ব্যবহারই করতে পারে না। ওর কাছে এগুলোর প্রয়োজন ফুরিয়েছে। ও এগুলোর নাম, পরিচয়, ব্যবহার ভুলে গেছে। হ্যাঁ, ভুলে যাওয়াই বলে একে। আর ওর এই ভুলে যাওয়ার পরিধিটা যেন প্রতি মুহূর্তে ঝড়ের গতিতে বেড়েই চলে কোনো এক অদৃশ্য বৃত্তকে সম্পূর্ণ করতে চাইছে। যাকে আগে এই ছাতি ফাটা তেষ্টা মেটাতে হবে। গ্রেমউড পাত্রটা নিয়ে ঝর্ণার ধারে গিয়ে তাতে জল ভরে খানিকক্ষণ এক দৃষ্টে স্রোতের দিকে তাকিয়ে রইল। তারপর পাত্রটা পাড়ে ফেলে দিয়ে হুড়মুড় করে জলের মধ্যে নেমে উজানের দিকে বেশ খানিকটা এগিয়ে গেল। সেখানে একটা জায়গায় খানিকটা জলস্রোত বাঁধা পড়ে ডোবার মতো হয়েছে। শরীরটাকে অদ্ভুত এক সহজ ভঙ্গিমায় বাঁকিয়ে চুড়িয়ে সেখানে খাপ খাইয়ে নিল গ্রেমউড। মাথাটা নামিয়ে দিল জলের ভিতর। এভাবেই ও জল খেতে লাগলো। ও খেয়ালও করল না যে ও জল পান করছে না, জল চাটছে। ওইখানে ওইভাবেই গুঁড়ি মেরে বসে ও পকেটে রাখা মাংস আর চিনি খেল। আরও জল খেলো চেটে পুটে। ভর পেট খেয়ে পেটের আগুনের আঁচ নিভে এলে একটু দূরে একটা গাছের তলায় এসে শুকনো মাটিতে শুয়ে পড়ল গ্রেমউড। ফিরে আসবার সময় আর 2 পায়ের উপর ভরসা রাখতে পারল না। ওর অজ্ঞাত সারেই নিজের 4 হাত পা কাজে লেগে গেল। আবার ঘুম জড়িয়ে এলো তার 2 চোখে। এবার গাছতলার নিরাপদ আশ্রয়ে হাত পা একত্র করে শরীরটাকে কুণ্ডলি পাকিয়ে নিশ্চিন্তে তোফা ঘুম। মনের কোনো কোণে কোনো প্রশ্ন, কোনো দুশ্চিন্তার চিহ্ন মাত্র নেই। পরম প্রশান্তি আর এক অদ্ভুত তৃপ্তি নিয়ে গ্রেমউড ঘুমিয়ে পড়ল।
ষষ্ঠেন্দ্রিয়ের খোঁচায় গ্রেমোডের শরীরটা যখন আবার নড়ে উঠল, চোখের পাতার ফাঁক দিয়ে তার নজরে পড়ল যে সে আর একলা নয়। তার সামনে পার্কের মতো খোলা জায়গা, এমনকি তার পেছনের জঙ্গলের চৌহদ্দির আলো আঁধারি সীমানাও ভরে গেছে আলতো শব্দ আর নড়াচড়ায়, শব্দ পায়ের থাবার, খুঁড়ের, নড়াচড়া অন্ধকার বাঁধা অবয়বদের, অসংখ্য অন্ধকার অবয়ব, ক্ষুদ্র মাঝারি প্রকাণ্ড, লোমশ তাদের দেহ। আকাশে ওঠা এক ফালি চাঁদের আলো তাদের ঘোর কালো বুনো পিঠে পিছলে পড়ছে। আকাশের শত হীরকখণ্ডের দ্যুতি ঝিলিক মারছে মাটি থেকে কয়েক ফিট ওপরে ভেসে থাকা তাদের জোড়া জোড়া চোখে। গোটা অরণ্য উপত্যকা জেগে উঠেছে। বড় বড় চোখ মেলে গ্রেমোড দেখতে লাগল এই সুবিশাল প্রাণী যূথকে, যার প্রথম সারির জন্তুগুলোকে ও আর একটু হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবে। ওর দৃষ্টিতে ভয় বা আতঙ্ক নেই, আছে অবাক বিস্ময়। ওর চারপাশে জন্তুদের বিরাট দঙ্গল নড়ছে, চড়ছে, পাক খাচ্ছে ওকে ঘিরে। ওর ঘোর লেগে গেল। আকাশ বেয়ে গড়িয়ে পড়া চাঁদ তারার অব্রের মতো আলো যত ফ্যাকাশে হয়ে সূর্যোদয়ের দিকে এগিয়ে চলল, তত ঘোর বাড়তে লাগলো। জন্তুগুলোর লোমশ গা দিয়ে উঠে আসছে কটু ঝাঁঝালো গন্ধ। এর থেকে বড় সুগন্ধ পৃথিবীতে আর কি আছে? এই মুহূর্তে অরণ্যের গন্ধের থেকে মন কাড়া বুঝি আর কিচ্ছু হতে পারত না। এই বাঁধনহারা বন্য উদ্দাম পরম সুন্দর প্রাণীদের সমুদ্রের মাঝখানে সে বসে আছে একটা একলা দ্বীপের মতো। আর সেই সদা চঞ্চল সমুদ্রের ঢেউ যেন ফিস ফিস করে তার সঙ্গে কথা বলতে চাইছে। অনবরত ঘুরতে থাকা পা আর শরীরগুলোর শব্দ তাকে ডাকছে। উষ্ণ গৃহকোণের দিকে পথ দেখানো ল্যাম্পপোস্টরা পথ ভোলা পথিককে যে অভয় দেয়, ওর দিকে ঠিক সেই নিশ্চিন্ত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে ফসফরাসে উজ্জ্বল তারার মতো চোখগুলো। এই প্রাণীদের দলের মধ্যে দিয়ে এই অরণ্য উপত্যকায় যেন আমন্ত্রণ জানাচ্ছে তাকে। না, ভুল হলো, এই আমন্ত্রণ নয়, এই ঘরে ফিরে আসার ডাক। বড় মধুর, বড় মোহময় এই আহ্বান। একে উপেক্ষা করা যায় না। ভাবনা চিন্তা মাথায় এলো না ওর, বরং প্রাণে জোয়ারের মতো ছুটে এলো ওকে ঘিরে ঘুরে চলা এই বন্য উৎসবে ঝাঁপ দিয়ে পড়ার একটা চরম আবেগ। এ তো নিজেরই পৃথিবী। এই তো পৃথিবীতে ও নিজের জায়গা খুঁজে পেয়েছে। বহুদিন ও দেশ থেকে দেশান্তরে উদ্ভ্রান্তভাবে ঘুরে বেরিয়েছে। সেই দুর্ভোগের জীবন ওকে বাধ্য করেছিল অন্য রকম এক মুখোশ পরে নিজের থেকে সম্পূর্ণ অন্য মারাত্মক ভয়ঙ্কর এক সত্তাকে আপন করে নিতে। কিন্তু আজ ও ঘরে ফিরেছে। ওর স্বজনেরা, মনের মানুষেরা নিজেদের মধ্যে সামিল করে নিতে ওকে ডাকছে। এই পশু উপত্যকা, এই শান্তি আর আনন্দের নিরাপদ ঠাঁই, এই ওর ঘর। এবার ও নিজে যা সত্যিকারের তাই হয়ে উঠবে, তাই হয়ে উঠছে ও।
আর কোনো বাধা নেই। ওর প্রতিটা স্নায়ু প্রায় ধনুকের ছিলার মতো টান টান, প্রতিটি ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়ে উঠে চারপাশের জগতের প্রতিটি খুঁটি নাটি জানান দিচ্ছে ওকে। শরীরে কোথাও কোনো অসারতা তো নেই, বরং দেহ মন ভরে আছে প্রাণ শক্তির প্রাচুর্যে। প্রবল কিন্তু ধীর গতিতে বেড়ে চলা একটা জলস্রোতের মতো ওকে ডুবিয়ে দিতে লাগলো কোনো মোহময় স্মৃতি। কবে কোন বিস্তৃত কালে সে ছিল এক জাদু জগৎ, সেখানে ও থাকত। ও খুশি ছিল, তৃপ্ত ছিল, কোনো দুঃখ ছিল না। সেই জাদু আনন্দের দুনিয়ার আবছা রূপ রং ভেসে উঠতে লাগলো ওর মনে। কিন্তু বিশদে ফুটে ওঠার আগেই ছবিগুলো তালগোল পাকিয়ে যেতে লাগলো। বিস্ময় বিমোহর হয়ে উবু হয়ে বসে ও মন্ত্রমুগ্ধ হয়ে গিলছিল ওকে ঘিরে অরণ্যের প্রতিটি প্রাণ কণিকার একযোগে ঘুরে চলার এই অভিনব জাদু দৃশ্য। অযুত নিযুত বন্য প্রাণী যেন কোনো উৎসব উপলক্ষে জড়ো হয়েছে একসঙ্গে। লাল জিভ বের করে বলিষ্ঠ অথচ কমনীয় দেহের ধূসর নেকড়ের পাল লম্বা পায়ে তড়িৎ গতিতে চলেছে। তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়াচ্ছে বিশাল বপু গ্রিজলি ভালুকের দল। তাদের থলথলে চেহারার ভিতরে যে এত প্রাণ শক্তি আর গতির লালিত্য লুকিয়ে থাকতে পারে তা তোর জানাই ছিল না। এই যেন হোঁচট খেয়ে গড়িয়ে পড়বে, আবার পর মুহূর্তেই দু পায়ে ভর দিয়ে খানিকটা দৌড়ে গেল। গ্রিজলিদের পেছনে কালো আর বাদামি সব প্রজাতির সব বয়সের আকৃতির ভালুকেরাই এসে জুটেছে। ছোট্ট ছানা থেকে বুড়ো মদ্দা সবাই ছুটে চলেছে লাফাতে লাফাতে। তাদের পিছনে পার্কের মতো ছড়ানো জায়গাটায় জুটেছে হরিণের দল। মুজ, ক্যারিবু, ওয়াপিতি, ছোট বড় কোনো জাতি আর বাকি নেই। আবছা আলোয় তাদের চলন্ত শিঙাল মাথাগুলো দেখে মনে হচ্ছে যেন একটা আস্ত জঙ্গলই ঘুরে চলেছে ওকে কেন্দ্র করে। শিঙে খুঁড়ে খটাখট আওয়াজ তুলে কাঁধে কাঁধে ঠেলাঠেলি করে জন্তুদের ভিড় চলেছে। এরা যদি প্রাণী সমুদ্রের উপরকার উথাল পাথাল ঢেউ হয় তবে নিচে চোরা স্রোত বয়ে যাচ্ছে। জঙ্গলের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরাও জানিয়ে যাচ্ছে যে আছি আছি, আমরাও আছি। সরাসরি তাদের উপর নজর পড়ছে না বটে, কিন্তু তারা ওর পায়ের উপর দিয়ে লাফিয়ে পড়ছে, বুকে পিঠে ধাক্কা খাচ্ছে, এখানে লুকাচ্ছে, ওখানে কান খাড়া করছে, এই পালিয়ে যাচ্ছে। বড় প্রাণীদের হুমহাম ধূপধাপ শব্দে মিশে যাচ্ছে তাদের কিচিরমিচির। এত রকমের এত পশু, কিন্তু আশ্চর্য কারোর মধ্যে কোনো শত্রুতার ভাবই নেই। ওর নজরে পড়ল একটা প্রকাণ্ড মদ্দা মুজের কাঁধে তৈরি হওয়া একটা ভয়ানক দর্শন ক্ষতস্থান পরম মমতায় চেটে পরিষ্কার করে দিচ্ছে একটা নেকড়ে। পশু উপত্যকার প্রতিটা প্রাণ ওকে ঘিরে জোয়ার তুলেছে, ঢেউয়ের মতো ফুলে ফেপে উঠছে আর নামছে, ওর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ওরা ওকে চেনে বহু প্রাচীন কাল থেকে। তারা ওকে নিজেদের মধ্যে স্বাগত জানাতে এসেছে। ছোট বড় সব জন্তুদের সঙ্গেই ও বড় একাত্ম বোধ করল। এ বড় আরামের, সন্তুষ্টির অনুভূতি, বড় নিরাপদ, বড় স্বাভাবিক। ওদের সঙ্গে মিশে যেতে চাইল ও। হ্যাঁ,
ওই প্রাণীদের দলে মিশে ঘুরবে, নাচবে। শ্যাওলা ধরা পাথরটা থেকে এক পা নেমে এলো। না না না, 2 পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে নয়, ওভাবে কি দাঁড়ায় বা হাঁটে? আকাশচুম্বী সিডের গাছের এবড়ো খেবড়ো মাথা চুইয়ে ঝুলন্ত ডুবন্ত চাঁদের ফালিটা থেকে আলোর চূর্ণ ঝরে ঝরে পড়ছে। তারাগুলো নিষ্প্রভ। উপত্যকার পূর্ব প্রান্তে বনের মাথায় ভোরের প্রথম লালিমা এইবার দেখা দেবে দেবে করছে। কেমন এক মায়া ঘোরে ও পশুদের ভিড়ের দিকে এগিয়ে গেল। খেয়াল করলো জন্তুরা তাদের মাঝখানে ওকে ঢোকার মতো একটা ফাঁক তৈরি করে দিচ্ছে। থপথপে ভালুকটা নাক উঁচিয়ে ওকে দেখিয়ে দিল ফাঁক গলে ভিড়ের মাঝখানে ঢুকে পড়ার সহজ পথটা। একটা লিংস হঠাৎ একটা স্বচ্ছন্দ লাফে ওর মাথার ওপর দিয়ে ঝুলতে থাকা একটা হেমলকের ডালে চড়ে বসল। কি সুন্দর সহজ গতিময় শরীর। মাথা তুলে লেন্সটার দিকে প্রশংসার চোখে তাকাতে গিয়ে ওর চোখে পড়ল আর এক অপূর্ব দৃশ্য। আশ্চর্য, মাটির প্রাণীদের সঙ্গে এবার ঝাঁকে ঝাঁকে এসে যোগ দিয়েছে ডানা পালকওয়ালা আকাশের জিবড়া। শিকারি পাখি বেশিরভাগই, বাজ, ঈগল, শকুন, বাজার্ড। ভোরের ভৈরবী বেজে ওঠার সঙ্গে সঙ্গেই উড়াল দিয়েছে তারা। ডানার ঝাপটে এক এক করে নিভিয়ে দিচ্ছে ম্লান তারাদের নিভু নিভু প্রদীপ। ওর মাথার ওপরের ডালে লিংসটার পাশেই একটা পেঁচা ডানা মুড়ে বসে ওর দিকে চেয়ে হুম করে ডেকে উঠল। সে ডাকের মধ্যে কোনো বিরাগ নেই। ডাকটা শুনে হঠাৎই চমকে উঠল অকারণে। লাফিয়ে উঠতে গেল কেন কে জানে। এতক্ষণ বসে থাকার কারণেই বোধ হয় লাফ মেরে ওঠার সময় ভারসাম্য টলে গেল একটু। টলমলিয়ে পড়েই যেত। নেহাত কোনো ক্রমে কোমরে হাত দিয়ে নিজেকে সামলে নিল সে। আর কোমরে হাত পড়তেই ওর হাতে ঠেকল জামার ভিতর থেকে বেখাপ্পাভাবে উঁচিয়ে থাকা একটা কঠিন জিনিস। জামা হাতড়ে সেটা বের করে আনলো। আঙুল বুলিয়ে বোঝার চেষ্টা করলো বস্তুটা কি। একটা খোদাই করা কাঠের টুকরো। চোখের খুব কাছে এনে ভোরের অস্ফুট আলোয় কাঠের টুকরোটা নিরীক্ষণ করতে করতে ওর মনে পড়তে লাগলো, বোধগম্য হতে লাগলো জিনিসটা আসলে কি। পাথরের মতো দাঁড়িয়ে রইল সে। আর ওর ভারী অনর ঠোঁট দুটো ফাঁক হয়ে অস্ফুট স্বরে বেরিয়ে পড়ল, দেবতার মূর্তি। শব্দগুলো অস্ফুট হলেও ওর নিজের কানে বজ্রপাতের মতো শোনা। আর সেই সঙ্গে ওর বিস্মৃত স্মৃতিরা টগবগিয়ে উঠে গরম লাভা স্রোতের মতো স্নায়ু তটের দিকে ছুটে আসতে শুরু করলো। মাথার মধ্যে যেন একটার পর একটা বোম ফাটতে শুরু করলো। আর তার ভেতর দিয়েই এই প্রথম, হ্যাঁ, এই অরণ্য উপত্যকায় ঢোকার পরেই প্রথম বাইরের জগতের সঙ্গে নিজের যোগসূত্রের কথা মনে পড়তে লাগলো ওর। ওর সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যুতের হলকা খেলে গেল। এ কি, ও চার হাত পায়ে গুঁড়ি মেরে বসে কেন? শিউরে উঠে শরীরটাকে এক হ্যাঁচকা টানে সোজা করে 2 পায়ে খাড়া হয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ মগজের মধ্যে সবথেকে বড় বোমাটা ভীষণতম বিস্ফোরণ ঘটিয়ে যেন একটা দেওয়াল ফাটিয়ে দিল। আর সেই গহ্বরের হাঁ মুখের ভিতর থেকে জমাট বাঁধা স্মৃতিরা কামানের গোলার মতো ধেয়ে এসে আঘাত করল ওকে।
আমি 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 গ্রিমউড। ট্রুসালি আমায় একলা ফেলে চলে গেছে। কথাগুলো একটা গম্ভীর নিঃশ্বাসে ভর দিয়ে হাওয়ার মতো বেরিয়ে এলো ওর বুকের ভিতর থেকে। তৎক্ষণাৎ ওকে ঘিরে থাকা পশুদের মধ্যে একটা তীব্র ভাবান্তর দেখা গেল। 3 ফিট দূরে একটা রাক্ষসে নেকড়ে খেঁকিয়ে উঠে গুঁড়ি মেরে বসল। একটা জগদ্দল গ্রিজলি 2 পায়ে উঠে দাঁড়িয়ে মাতালের মতো টলতে টলতে এগিয়ে এলো ওর দিকে। তার কাঁধের উপর দিয়ে একটা প্রকাণ্ড ওয়াপেতি প্রকাণ্ডতর সিংয়ের ঝাড় নেড়ে আপত্তিকর ভঙ্গিতে তাকালো ওর দিকে। নিজেদের মধ্যে চরম অবাঞ্ছিত একটা উপস্থিতি যেন আচমকা প্রকাশ হয়ে পড়েছে তাদের মধ্যে। আস্তে আস্তে আকাশ ফর্সা হয়ে আসছে। গ্রিমউড ভয়ে স্থাণু হয়ে গেল, কারণ এতক্ষণ ওকে ঘিরে থাকা জানোয়ারদের বিপুল সংখ্যাটা সে আন্দাজ করতে পেরেছে। সূর্যোদয়ের পূর্ব মুহূর্তের শান্ত আলোয় ও দেখতে পেল জানোয়ারদের প্রথম থেকে শেষ সারির মধ্যে উত্তেজনার একটা ঢেউ খেলে যাচ্ছে। জন্তুগুলো অশান্ত হয়ে পড়ছে, হাজার হাজার কান খাড়া করে মাথা উঁচিয়ে চেঁচিয়ে উঠছে। লক্ষ দাঁতে ঝলক খেলে যাচ্ছে। নেকড়েটা দাঁত বের করে গড়গড় করতে শুরু করেছে। ভালুকটা ঘাড় হেলিয়ে হাঁ করে সামনের পা দুটো ভারী বর্ষার মতো বাড়িয়ে টলমল করে তেড়ে আসছে। 2 লাফে তার পাশে এসে দাঁড়িয়ে পাহাড়ের মতো মুজটা শিং সমেত মাথাটা ঝোঁকালো, চার্জ করা ঠিক আগের ভঙ্গি। গাছে উঠে আত্মরক্ষা করার পথ বন্ধ গ্রিমউডের। সাক্ষাৎ সমনের মতো লিংসটা ওত পেতে রয়েছে গাছের ডালে। গ্রিমউড সেদিকে হেললেই ঝাঁপিয়ে পড়বে। ভোরের আলোয় মাথার ওপর অগণিত শিকারী পাখির তীক্ষ্ণ নখ আর ঠোঁট ইস্পাতের ফলার মতো ঝলসে উঠছে। তাদের ডানা ঝটপটানির আওয়াজে যেন ভাগ্য দেবতার বাজানো দামামা বাজছে। অসহায় হয়ে গ্রিমউড নিশ্চল দাঁড়িয়ে রইল। পালানোর কোনো পথ নেই। গোটা পশু উপত্যকা তার উপর প্রতিশোধ নিতে জমায়েত হয়েছে। মৃত্যুর হাতে এভাবে নিজেকে সঁপে দেবে? এক্ষুনি সূর্য উঠবে, কিন্তু কিসের ওপর আলোকপাত করবে নতুন সূর্য? পশু উপত্যকার রঙ্গমঞ্চে তার মৃত্যু দৃশ্যের উপর। লাফ মেরে একপাশে হুমড়ি খেয়ে পড়ল গ্রিমউড, কারণ ভালুকটা লম্বা হাত বাড়িয়ে থাবা চালিয়েছে। নেকড়েটা খেঁকড়ে উঠে পিঠ বেঁকিয়ে ল্যাজ সোজা করে দিয়েছে ঝাঁপিয়ে পড়বে বলে। আর 1 সেকেন্ডেরও কম সময়ে এরা তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে থেঁতলে মারিয়ে রক্তে ভাসিয়ে দেবে। লোকচক্ষু থেকে অনেক অনেক দূরে সেই হিংস্র মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকবে শুধু এই অরণ্য, এই আদিম অরণ্য। জীবনের শেষ ভয়ে যেন গ্রিমউডের দেহ মনের সব আগল খুলে দিল। এই নিঃশ্বাসে কি তার জীবনের শেষ নিঃশ্বাস? শরীরের সব পেশি আর স্নায়ুকে একত্রিত করে গলা ফাটিয়ে সভ্যতার প্রতিনিধি ইংরেজ চিৎকার করে উঠল, হে স্টার্ট, হে মহান দেবতা স্টার্ট, বাঁচাও আমায়, রক্ষা করো। এবং আদিম দেবতা সে ডাক শুনলেন। প্রাণ ভয়ে ও তখন জ্ঞান হারিয়েছিল কিনা জানে না, কিন্তু তৎক্ষণাৎ গ্রিমউড একজনের উপস্থিতি টের পেল। ওর সামনে দাঁড়িয়ে আছে শাল প্রাংশু, বৃষস্কন্ধ, মহাভুজ
এক রেড ইন্ডিয়ান দাঁড়িয়ে, না, সে উঠে আসছে। সারা উপত্যকার অরণ্য ভেদ করে তার আবির্ভাব হচ্ছে। উপত্যকার এপার থেকে ওপারের পাহাড়, নদী, জঙ্গল ভরে উঠছে সেই পর্বত সমান সত্তার তেজে। পাখিদের ডানার ঝটপটানি থেমে যাচ্ছে, তারা ডানা মুড়ে বসছে গাছের ডালে। পশুগুলো যে যেখানে ছিল থমকে থেমে যাচ্ছে। এই গভীর বনের প্রতিটি পাতায়, ছুটে চলা নদীর প্রতিটি জলকণায়, আকাশ ছোঁয়া কালো পাহাড়ের প্রতিটি পাথরের মধ্যে ছড়িয়ে পড়ছে সেই মহান অবয়ব। না ভুল হলো, সেই বিপুল গম্ভীর অবয়ব তৈরি হয়েছে এই পাহাড়, জঙ্গল, নদী দিয়ে। সে হাতে ধরে রয়েছে নদীর ধনুক, তার পিঠে ঝুলছে গাছ পাহাড়ের তুনির। প্রকৃতি স্বয়ং সেই বিরাট পুরুষের অংশ, সেই অমিত শক্তিশালী সত্তার মূর্ত রূপ। আকাশের আবছায়া চিরে গাছগাছালি, গিরিশিখার মাথার উপর দিয়ে সূর্যের প্রথম রশ্মি অপার্থিব আলোয় উপত্যকাকে ভরিয়ে তুলল। আর ঠিক তখনই সেই মহামূর্তি কথা বলে উঠল। তার মুখে সারা উপত্যকার গাছ, পাথর, মাটি কণ্ঠ পেল। পশু উপত্যকার ক্ষুদ্র বৃহৎ প্রতিটি প্রাণের ধ্বনি একযোগে তার কণ্ঠে গম গম করে উঠল। সহস্র দামামার নিনাদে গ্রেমোরের কানে বেজে উঠল, তুই আমার রাজত্বে হিংসা নিয়ে এসেছিস, রক্ত ঝরিয়েছিস, তোকে বাঁচাবো না, তোর রক্ষা নেই। সারা উপত্যকাকে আলোকিত করে তোলা নতুন দিনের উজ্জ্বল আলোর মধ্যে কোটি সূর্যের প্রভা ছড়িয়ে মিলিয়ে গেল সেই অলৌকিক মূর্তি। কিন্তু গ্রেমোরের তখন এইসব দেখার মতো অবস্থা নয়। তার শরীরের ওপর হঠাৎ যেন পাহাড় ভেঙে পড়ল। চোখের সামনে ঝলসে উঠল ধারালো দাঁতের শাড়ি, আর মুখে ঝাপটা মারল একটা দম বন্ধ করা পচা দুর্গন্ধময় নিঃশ্বাস। আপনি চোখ বন্ধ হয়ে এলো তার। পড়ে যাচ্ছে ও পড়ে যাচ্ছে। পড়তে পড়তেও একটা তীব্র খড়াক শব্দ যেন ওর কানে ঢুকল, কিন্তু শব্দটা তার মস্তিষ্কে পৌঁছানোর আগেই চোখ মেলার পরও প্রথম যা দেখল তা হলো আগুন। আর সেটা দেখা মাত্রই রিফ্লেক্সের বশে ছিটকে সরে গেল। আরে ঠিক আছে ঠিক আছে দোস্ত, কোনো ভয় নেই, আমরা আছি তো, তোমায় ঠিক বাঁচিয়ে তুলব। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দোস্ত, কোনো ভয় নেই, আমরা আছি তো, তোমাকে ঠিক বাঁচিয়ে তুলব। গ্রেমোরের মুখের সামনে আয়ারটেলের ঝুঁকে পড়া মুখ, পিছনে টুশেলির মুখ উঁকি মারছে, তখনও সেই মুখ খোলা। আগের দিন টুশেলিকে ঘুষি মারার কথা গ্রেমোরের মনে পড়ল। ফুঁপিয়ে কেঁদে উঠল দশাশই চেহারার মানুষটা। এখনও ব্যথা করছে বুঝি? নাও এইটা কয়েক ঢোক খাও তো দেখি, খেলেই ঠিক হয়ে যাবে, খাও খাও। ঢক ঢক করে মদে চুমুক দিল গ্রেমোর। নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচণ্ড চেষ্টা করেও পারল না চোখের জলকে বাগ মানাতে। কোথাও কোনো যন্ত্রণা নেই ওর শরীরে, শুধু বুকের ভিতর একটা অব্যক্ত বেদনা দলা পাকিয়ে উঠছিল। কেন কষ্ট, কিসের কষ্ট জানে না গ্রেমোর, কিন্তু সেই আবেগই জল হয়ে ঝরে পড়ছিল ওর দু চোখ বেয়ে। ভীষণ লজ্জা লাগছিল ওর, আবার একই সঙ্গে খুব হালকাও লাগছিল নিজেকে। এই হালকা ভাবটা যে লজ্জা মুক্তির, গ্রেমোর সেটাও অনুভব করছিল, কিন্তু ওর কিছু মনে পড়ছিল না। আমার আর কিছু অবশিষ্ট নেই। আমার নার্ভ তছনছ হয়ে গেছে।
আমার কি হয়েছিল? কি হয়েছিল আমার? একটা ভালুক জড়িয়ে ধরেছিল তোমায়। তবে চাপ নিও না দোস্ত, হাড়গোড় কিছু ভাঙেনি তোমার। তবে এই টুশালি মোক্ষম সময়ে অব্যর্থ গুলিটা না চালালে কী যে হতো বলা যায় না। সাহস বটে ওরা। গুলিটা একটু এদিক ওদিক হলেই জানোয়ারটার বদলে তুমি খতম হয়ে যেতে। হুইস্কির প্রভাবে গ্রেমোডের স্মৃতি চাঙ্গা হয়ে উঠছিল ধীরে ধীরে। বলো বলো, অন্য জানোয়ারটা এখন এখন আমরা কোথায়? বিশাল হ্রদের ধারে কেন দুটো বাঁধা, পাড়ে তাঁবু খাটানো, লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। ঘুমিয়ে চাঙ্গা হয়ে নিতে বলে চলে আসার আগে আয়ারডেল অল্প কথায় গ্রেমুডকে যা বলল তা হলো এইরকম। এক টানা পথ চলে রাস্তায় কোথাও না থেমে মনিবকে ছেড়ে যাওয়ার 24 ঘন্টা পরে টুশালি আয়ারডেলের তাঁবুতে পৌঁছেছিল। কিন্তু তাঁবু ছিল ফাঁকা। আয়ারডেল তার রেড ইন্ডিয়ান গাইডের সঙ্গে শিকারে বেরিয়েছিল। সারা দিন অপেক্ষা করার পর সন্ধ্যের মুখে তারা ফিরতেই টুশালি তার মতো করে ব্যাপারটা খুলে বলেছিল। সাহেব মেরেছে, আমি চলে এসেছি। ওটা পশু উপত্যকা, ইস্টটের রাজত্ব। সাহেব একলা শিকার করতে নেমেছে ওখানে, আর বোধ হয় বেঁচে নেই। আমি এই কথাটা জানাতেই এসেছি। এই কথা শোনা মাত্রই আয়ারডেল গাইড সমেত বেরিয়ে পড়েছিল। পথ চিনিয়ে নিয়ে এসেছিল টুশালি। গ্রেমুড অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছিল বলে তার নাগাল পাওয়া সহজ ছিল না। তবে ওর গতিপথ খুঁজে পেতে তেমনটা বেগ পেতে হয়নি, কারণ ও যার পিছু নিয়েছিল সেই বিশাল আকার মুজটার পথ চলার চিহ্ন স্পষ্ট ছড়িয়ে ছিটিয়েছিল। সেই চিহ্ন আর রক্তের দাগ ধরে চলতে চলতে ওরা যখন আচমকাই গ্রেমুডকে খুঁজে পায়, তখন একটা পাহাড় প্রমাণ ভালুক ওকে বুকে পিষে মারার তাল করছে। ঠিক তখনই টুশালি মাথা আর হাত স্থির রেখে গুলিটা ছুঁড়েছিল। টুশালি ভালোই আছে এখন। গ্রেমুড তাকে স্বচ্ছন্দে রেখেছে। না, সে এখন আর টুশালির মনিব নয়, পৃষ্ঠপোষক বন্ধু। শিকার সে বহুদিন ছেড়ে দিয়েছে। শান্ত নির্বিবাদী নরম মেজাজের লোকটিকে দেখে সবাই বিস্ময় প্রকাশ করে বলে, কেন যে এমন লোক বিয়ে থা করে সংসার পাতে না? এমন দয়ালু, সৎ, স্নেহশীল লোকেরই তো বাবা হওয়া সাজে। তার বৈঠকখানার ম্যান্টেল পিসের ওপর একটা কাঁচের শোকেসে নিজের পাইপের সংগ্রহের মধ্যে গ্রেমুড একটা ছোট্ট কাঠের মূর্তি ঝুলিয়ে রেখেছে। কেউ জিজ্ঞেস করলে বলে ওটা নাকি একদিন ওর আত্মাকে বাঁচিয়েছিল। যদিও এই কথার কি মানে সেটা কেউ জানে না। গ্রেমুড কখনো সে কথা কাউকে খুলে বলেনি, বলে না, আর বলবেও না। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানিয়ে দাও নিচের কমেন্ট বক্সে। আজকের গল্পের মূল কাহিনী অ্যালজেরন ব্ল্যাকউডের। গল্প পাঠিয়েছিলাম আমি রণদীপ। বাকি চরিত্রে ছিল পার্থ, অনুভব এবং আমি রণদীপ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছিল সায়ন। পরিচালনা করেছে অনুভব। বিশেষ সহযোগিতা করেছে লিও। আর এই যে অসাধারণ পোস্টারটা দেখছো সেটা বানিয়েছে মোনালিসা। তাহলে দেখা হচ্ছে সামনের সপ্তাহে। আর হ্যাঁ, কাকা বাবু কিন্তু খুব তাড়াতাড়ি আসছে থ্রিলারল্যান্ডে আবার। সাবস্ক্রাইবটা করে রেখেছো তো? হ্যাঁ, আশা করি করে রেখেছো। চলো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ততদিন ভালো থেকো, ভয়ে থেকো।